দিতে যাচ্ছেন, এমন কি কোনো কেস হয়েছে ক্লাসে? ম্যাম আমরা মানে রিকোয়েস্ট করেছিলাম, কিন্তু ম্যাম আমরা মেবি 14-এ দিতে পারবো, ম্যানেজ করতে পারবো, প্রবলেম হবে না। মানে আপনারা যদি চান হাফ হাফ 14 হাফ 17 এটাও করতে পারেন, দ্যাটস আপ টু ইউ অ্যাকচুয়ালি। আচ্ছা ম্যাম। সো তাহলে আমাকে জানাতে হবে এখনই, না মানে ম্যাম, আমরা 14-এই মানে আমি আপনাকে মেইল করেছিলাম 17-এ নেওয়ার জন্য, আমরা ম্যানেজ করতে পারছিলাম না, বাট আমরা এখন ম্যানেজ করতে পারবো কারণ ফ্যাকাল্টিরা হচ্ছে পিছিয়েছে ডেট এক্সামের। তো আমরা 14-এই দিতে পারবো। সবাই পার কোন ম্যাম প্রেজেন্টেশন? স্যাটারডে ইজ ফাইন ম্যাম। ওকে, তাহলে স্যাটারডেতে আপনাদের প্রেজেন্টেশন থাকলো, সবগুলো গ্রুপের স্যাটারডেতে প্রেজেন্টেশন হবে। আচ্ছা, আর আমাদের মনে হয় নতুন একটা গ্রুপ আসছে একজন মেম্বারের, রাফসান জানি রাতুল, আপনি আছেন? জি ম্যাম। হ্যাঁ, আপনি কি ল্যাবে আছেন মনে হয় আমার সাথে, না? না ম্যাম, জাস্ট থিওরি। আপনি কি একা প্রজেক্ট করবেন? জি ম্যাম, আমি বেসিক্যালি অনেকগুলো ক্লাস মিস করেছিলাম, কোভিড ইস্যু ছিল ফ্যামিলিতে, যে আমি আচ্ছা, আপনাকে মেইলও করেছিলাম। হ্যাঁ দেন হ্যাঁ, হচ্ছে mail করেছিলেন। গ্রুপ। এখন কথা হচ্ছে যে আপনি কি একা করতে পারবেন পুরোটা, নাকি আপনি অন্য কারোর সাথে দিবেন? একটা করতে পারবো, কিন্তু ম্যাম হচ্ছে প্রেজেন্টেশনের ক্ষেত্রে হয়তো একাই আর কি তখন প্রেজেন্টেশন দিতে হবে। হ্যাঁ, আপনার একা একা প্রেজেন্টেশন দিতে হলে হচ্ছে ধরেন আপনার একার 2 মিনিটের মতো প্রেজেন্ট করতে হবে, জি ম্যাম। ঠিক আছে? জি জি জি, ওকে ফাইন। আচ্ছা, সো ইন দ্যাট কেস আপনার তাহলে আমি একজন আপনার একার অ্যালাউ করলাম, আর আপনার মাথায় এটা আছে তো পরে যখন রিপোর্ট লিখতে হবে কিন্তু জি আপনার জি। একার রিপোর্ট বানাতে হবে, বড় একটা রিপোর্ট। হ্যাঁ, তো আপনি সব করে দেখেন। অন্য আরেকটা গ্রুপও আছে, করছে। যদি আপনার ইস্যু না হয় আপনি করতে পারেন একা, বাট ওয়ার্কলোড হবে আর কি। ম্যাম, আমি বেসিক্যালি কাউকে চিনি না তো গ্রুপে, সো আর ক্লাস মিস করেছিলাম, দ্যাটস ওয়াই মিস কমিউনিকেশনের কারণে আমি চিন্তা করলাম যে ওকে তাহলে একাই আপনি হয়তো একটা কাজ প্রজেক্টটা করবো। করতে পারেন। আচ্ছা, আপনি আপাতত একা ধরে রাখেন, আজকের মধ্যে একটা কাজ করতে পারেন। এখানে হলো গিয়ে আপনার আপনাদের যে এক্সেল শিটটা দেয়া আছে এখানে অনেকজনের, আচ্ছা কেউ কন্ট্যাক্ট আইডি দেয় নাই, আচ্ছা এটা করবেন না। তো আমি সবগুলো গ্রুপকে বলছি আপনারা কন্ট্যাক্টে অ্যাটলিস্ট একজন একজন গ্রুপ রিপ্রেজেন্টেটিভ রাখেন, তার ইমেল অর সামথিং কিছু দিয়ে রাখেন, হ্যাঁ, কন্ট্যাক্টে। তো দ্য এক্সেল শিট এসএডি কিউরিসি গ্রুপস, ওখানে গিয়ে প্রত্যেকটা গ্রুপে একজন রিপ্রেজেন্টেটিভ জাস্ট তাদের কন্ট্যাক্ট ইদার ইমেল অর নাম্বারটা দিয়ে রাখেন। তারপরে হলো তারপরে আপনি যেটা করবেন রাফসান, আপনি হলো দেখেন যে কোন গ্রুপে আপনি যদি কন্ট্যাক্ট করে দেখেন যদি আপনি জয়েন করতে পারেন, ইফ দে কনসেন্ট, তাহলে আপনি জয়েন করেন। আর তা না হলে আপনার তা না হলে হচ্ছে আমার আর কি, আপনি যদি বলেন যে জয়েন করে দিতে হবে কোনো গ্রুপের সাথে, তা না হলে হলো আপনার একটা। ওকে 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 ম্যাম। ঠিক আছে, তো আপনি আজকের মধ্যে দেখেন, যদি এরপরে কি আপডেট হয় আমাকে একটু মেল দিয়েন, if you want to ওকে join a group or not, or মানে you are being unable to, or do you want to do it alone, so just let me know, okay? ওকে 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 ম্যাম, ওকে ফাইন। আর সব গ্রুপকে বললাম আপনারা আপনাদের একটা গ্রুপ রিপ্রেজেন্টেটিভের নাম অথবা, সরি নাম না, কন্ট্যাক্ট আইডি, কন্ট্যাক্ট নাম্বার অথবা ইমেল এই কন্ট্যাক্টের আন্ডারে দিয়ে রেখে একজন গ্রুপ রিপ্রেজেন্টেটিভের। ফাইন, আচ্ছা, তো আই হোপ ও সবাই আপনার, ম্যাম, হ্যাঁ বলেন। ম্যাম আমার কারেন্ট ছিল না, আমি অ্যাটেন্ডেন্সটা মিস করেছি। ফাহাদ আল রাফি, আপনার আইডি বলেন। 181201। ম্যাম আমিও অ্যাটেন্ডেন্সটা মিস করছি। আবার বলেন 181 কত? 201। 181 201, আচ্ছা, আর কে মিস করেছে? ম্যাম তকি ইয়াসির 173005। ওকে, আচ্ছা, তো যেটা বলছিলাম, আই হোপ আপনারা সবাই আপনাদের ডায়াগ্রাম গুলোর উপর কাজ করা শুরু করে দিয়েছেন, মোস্ট লাইকলি জাস্ট ইউজ কেস ডায়াগ্রাম এন্ড ইউজ কেস ডেসক্রিপটিভ ফর্ম, রাইট? সো আমি টাইম কিরকম বলেছিলাম আপনাদের পার প্রেজেন্টেশনের জন্য? 3 মিনিট। 1.5 মিনিট 1.5 মিনিট করবেন। তো 3 থেকে 4 মিনিটের মধ্যে রেখেন। আহ মানে
3 to 4 হচ্ছে গিয়ে মোটামুটি আমি অন অ্যাভারেজ ধরে নিলাম, এর থেকে একটু বেশি হলেও যেন মানে খুব বেশি না হয়, 5 মিনিটস যেন কারো কোনো গ্রুপের ক্রস না করে, হ্যাঁ, বিকজ আমাদের আসলে সবগুলা গ্রুপকে কভার করতে হবে ওই দিন 14th-এ। তো আপনারা 3 থেকে 4 মিনিট ধরতে পারেন। আর বাকি দুজন তো প্রেজেন্টেশন দিবে, বাকিরা হচ্ছে মানে ইয়ে করবে, কোয়েশ্চেন আনসার করবে। তো যারা সিঙ্গেল গ্রুপ দিচ্ছেন তারা একাই জাস্ট প্রেজেন্টেশন দিবে, তো ওই কেসে হচ্ছে গিয়ে ভাইবার কোনো বিষয় নেই। ওকে, আর যেদিন প্রেজেন্টেশনটা হবে ওই দিন হচ্ছে আমি একটা ইয়ে খুলবো, মানে একটা পোর্টাল খুলবো, সো আপনাদের প্রেজেন্টেশনটা সাবমিট করতে হবে, হ্যাঁ। সো অ্যাটলিস্ট মানে একটা রেকর্ড থাকতে হবে যে আপনারা এটা সাবমিট করেছেন, সো ওইটা আপলোড করতে হবে প্রত্যেক গ্রুপ থেকে অ্যাটলিস্ট একটা আপলোড যেন হয়। সো যদি একটা গ্রুপ থেকে আপনি একটাই আপলোড করেন ফাইল, দেন দ্যাট ফাইল নেম মাস্ট কন্টেইন অল দ্য আইডিজ অফ অল ইউর গ্রুপ মেম্বার্স। ওকে, সো ওই স্লাইডের মধ্যে যেন অবশ্যই আপনাদের গ্রুপ মেম্বারদের সবার আইডি থাকে, তা না হলে যদি কারো আইডি মিসিং থাকে তারটা কিন্তু থাকলো না রেকর্ড যে তারটা সাবমিশন হয়েছে। ওকে, সো যেই প্রেজেন্টেশনই বানান না কেন, দেন না কেন, যে সাবমিট করবে ইট ডাজন্ট হ্যাভ টু বি দ্য গ্রুপ রিপ্রেজেন্টেটিভ, ইট ক্যান বি এনিওয়ান, বাট সেটার মধ্যে আপনাদের সবার আইডি থাকতে হবে। ওকে, প্রেজেন্টেশন রিলেটেড কারো কোনো কোয়েশ্চেন থাকলে করেন, তা না হলে আমরা আজকে সুইম লেন ডায়াগ্রামে চলে যাই। তো আমাদের আসলে আর একটা ডায়াগ্রামই বাকি আছে, as far as I know, let me check. আপনাদের মিড টার্মসে কয় ঘন্টার কি হবে এসব তো জানেন, রাইট? আপনাদের মোস্ট লাইকলি 25th-এ না? আপনাদের এক্সামটা Yes, কবে? মিড 25. 25th-এ, রাইট। সো মানে সব রুলস এন্ড ডিটেইলস তো জানেন, রাইট? যে কয় ঘন্টার এক্সাম হবে এই সব নোটিস তো জানেন। আপনাদের টোটাল কোয়েশ্চেন আনসারের জন্য টাইম হচ্ছে 1 hour, আর another 15 minutes থাকবে for downloading the questions and uploading the answer script, মানে টোটাল হচ্ছে 1 hour 15 minutes এর এক্সাম। ওকে, সো আই হোপ এটা আপনারা জানেন সবাই। তো 1 ঘন্টা আপনারা লেখার টাইম পাবেন, আর এক্সট্রা 15 মিনিটস থাকবে বোথ ফর ডাউনলোডিং এন্ড আপলোডিং। ওকে, ডাউনলোডিং দ্য কোয়েশ্চেন এন্ড আপলোডিং দ্য অ্যান্সার স্ক্রিপ্ট। সো টোটাল থাকছে 1 hour and 15 minutes। সো এই টাইমের মধ্যে আপনাদেরকে আনসার স্ক্রিপ্টে ইএলএমএস এর দিতে হবেই। সো যদি কারো কোনো প্রবলেম হয় দিতে, শুধুমাত্র ওই কেসে হচ্ছে টাইমের মধ্যে ইমেল করতে হবে। টাইমের শেষ হওয়ার পরে যদি ইমেল করেন, দ্যাট কপি উইল নট বি অ্যাকসেপ্টেড, আপনার মিড টার্মসে কোনো মার্ক আসবে না। সো যদি এমনও হয় যে আপনি ইএলএমএস অ্যাক্সেস করতে পারছেন না, তাহলে ইমেলটা হলো ওই টাইমের মধ্যে সেন্ড করতে হবে, ঠিক আছে? দ্যাটস নাম্বার 1। বাট সেকেন্ডলি, ইভেন ইফ ইউ সাবমিটেড উইদিন দ্যাট টাইম, পরে একটা টাইমে গিয়ে আপনার ওই ইএলএমএস এ সাবমিট করতে হবে, মানে ইমেলটা হচ্ছে এটার প্রুফ যে আপনি টাইমলি শেষ করেছিলেন এক্সামটা। বাট ইএলএমএস এ না থাকলে আপনার খাতা কাউন্ট হবে না, হ্যাঁ। সো ইএলএমএস এর পরে সেটা যদি টাইমের মধ্যে আপনার সার্ভার ডাউন থাকে, অ্যাক্সেস করতে পারছেন না, তাহলে তারপরে আপনি সাবমিট করতে পারবেন। মানে আপনি আমাকে বলতে হবে, আমি শুধুমাত্র আপনার জন্য একটা এক্সটেনশন দিব, যদি আপনার ইমেল আমার কাছে এসে থাকে টাইমলি, তাহলে আপনি ওই এক্সটেনশনের মধ্যে সাবমিট করবেন। এন্ড দুইটা খাতা সেম হতে হবে, আমি কিন্তু ইমেলের খাতাটা চেক করবো যেটা আগে সাবমিট করেছেন সেটা। সো টাইমের মধ্যে যদি না পারেন ইমেল করবেন, পরে আপনার জন্য এক্সটেনশন দেওয়া হবে, সেটা ইএলএমএস এ সাবমিশন হবে। বাট ওইটা লাস্ট মানে ওয়ার্স্ট কেস সিনারিও, ওটা লাস্ট রিসর্টে আমরা যাব না, আমরা ইএলএমএস এই সাবমিট করা ট্রাই করব উইদিন 1 hour and 15 minutes। সো এটা হচ্ছে আপনাদের মিডের হিসাব। ডু ইউ হ্যাভ আ কোয়েশ্চেন, ফাতেমা? ইয়েস ম্যাম। ম্যাম আমাদের হচ্ছে কয়টা কোশ্চেন থাকবে? আচ্ছা, কোয়েশ্চেন এখনো সেট করা হয় নাই, সো এখনো আমি বলতে পারছি না, নেক্সট ক্লাসে হয়তো বলতে পারবো। আচ্ছা, কিরকম মানে কোয়েশ্চেন নিয়ে আমি ডিসকাস প্যাটার্নটা আর কি। আগের ক্লাসটায়, হ্যাঁ। সো কি টাইপের কোয়েশ্চেন থাকবে, আপনাদের কিরকম ভাবে প্র্যাকটিস করতে হবে, সেটা হচ্ছে লাস্ট ক্লাসে, মিডের আগে লাস্ট ক্লাসে এটা নিয়ে ডিসকাস করবো ডিটেইলে। ওকে ম্যাম। Okay, so let's start the last diagram, which is swim lane diagram. So I hope আপনারা জানেন যে ডায়াগ্রাম কি কি থাকছে, UML এর বেসিক কনসেপ্টস থেকে শুরু করে কনটেক্সট, ডিএফটি, অ্যাক্টিভিটি, ইউজ কেস এন্ড সুইম লেন। তো এগুলোর মধ্যে আমাদের পড়া হয়ে গিয়েছে কোনগুলো? আমরা we started with data flow diagram, and then we studied context diagram. এরপর আমরা দেখেছি অ্যাক্টিভিটি ডায়াগ্রাম এন্ড ইউজ কেস ডায়াগ্রাম। সো ইউজ কেস ডায়াগ্রাম যখন বলছি, ইউজ কেস ডেসক্রিপটিভ ফর্মটা কিন্তু বাই ডিফল্ট একসাথে আছে। সো ইউজ কেস ডেসক্রিপটিভ ফর্মটাও অবশ্যই সিলেবাসে আছে। আচ্ছা, তারপরে হলো ফাইনালি আমাদের এখন দেখতে হবে হচ্ছে সুইম লেন ডায়াগ্রাম। ওকে,
Let me know when you can see the screen. Yes, ma'am. Your screen is visible. Okay. So this is the last diagram that we're studying before our midterms, and it's actually comparatively very easy. If we compare this with the other diagrams that we have studied, এখন আপনাদের মাথাটা বলতে পারেন মিস তো সবগুলা ডায়াগ্রাম কি ইজি বলতেছে, তাহলে আসলে কোনটা ইজি? Personally, I find use case comparatively slightly harder than the other ones, and class diagram, আচ্ছা class diagram আমরা এখনো পড়ি নাই। Use case আর DFD বলা যায় মোটামুটি ডিফিকাল্টি লেভেলটা মিডিয়াম, কনটেক্সট তো খুবই সহজ, অ্যাক্টিভিটিও খুবই সহজ। সুইম লেন হচ্ছে গিয়ে যদি আমি ইউজ কেস আর ডিএফটি কে মিডিয়াম ডিফিকাল্টি লেভেলে ফেলি, তাহলে সুইম লেন ডেফিনেটলি ইজি লেভেলে পড়বে, মানে সুইম লেন ইজ ডেফিনেটলি ইজিয়ার দ্যান ইউজ কেস এন্ড ডিএফটি, এটা ফর শিওর। সো compared to the other diagrams, swim lane is a little different. So when we do the use case diagram or any data flow diagram, we are concerned about the entire system, or at least a large portion of the system, right? Because in use case diagram, at a system boundary moddhe, you can have different activities, different actions that the actors perform through which they interact with the system. In DFD, you have different processes, right? At a single DFD te to amra dekhlam kibhabe onekgula process lekha jay, abar sei process er abar sub process o thakte pare, right? So আমরা ডিএফডিতে আসলে মাল্টিপল প্রসেসেস নিয়ে কাজ করি, অনেকগুলা প্রসেস। ইউজ কেসে আমরা অনেকগুলা টাস্ক নিয়ে কাজ করি। তারপরে হলো আমরা সে কনটেক্সট ডায়াগ্রামে আমরা ফুল ওভারঅল সিস্টেমটার কথা বলি। সুইম লেন ডায়াগ্রামে আমরা একটা পার্টিকুলার প্রসেস নিয়ে কাজ করব, একটা প্রসেসের মধ্যে কি কি হয় সেটা নিয়ে কাজ করব। বেসিক্যালি ইটস কাইন্ড অফ আ ফ্লো চার্ট, মানে এটার অ্যাক্টিভিটি ডায়াগ্রামের সাথে অনেক মিল পাবেন আপনারা। দ্য ডিফারেন্স ইজ অ্যাক্টিভিটি ডায়াগ্রামে সাপোজ আমরা একটা সাবসিস্টেমের মধ্যে যত অ্যাক্টিভিটি আছে সবগুলা নিয়ে ডিসকাস করি, বাট সেখানে আসলে কে কোন অ্যাক্টিভিটি করে এইটা আমাদের কনসার্ন না। সো অ্যাক্টিভিটি ডায়াগ্রামে আসলে আমরা এটা নিয়ে একদমই কনসার্ন না যে আসলে যেই যে অ্যাক্টিভিটিগুলো হচ্ছে এটা কোন অ্যাক্টর করবে। সো সুইম লেন ডায়াগ্রামে আবার এই হিসাবটা চলে আসে যে কোন অ্যাক্টর বা ডিপার্টমেন্ট ইজ রেসপন্সিবল ফর উইচ সাব প্রসেসেস ইন আ লার্জ প্রসেস, দ্যাট ইজ অ্যাকচুয়ালি the part of the swim lane diagram. So swim lane diagram is actually one kind of flow chart. It shows who does what in a particular process. So one kind of flow chart kintu activity diagram hotai na, activity diagram e amra flow of মানে একটা কন্ট্রোল ফ্লোটা দেখতে পেরেছিলাম। যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আপনারা যখন কন্ট্রোল ফ্লো লিখেন যে ইফ এটা হলে এটা, তারপর একটা ফর লুপ কনস্ট্যান্টলি এটা হবে, তারপরে হচ্ছে গিয়ে এটা না হলে অন্য একটা জিনিস, পুরো এলস এর ভিতরে যে স্কোপটা সেটা। সো ডিফারেন্ট পার্টস ক্যান বি টেকেন বিকজ অফ ডিফারেন্ট ডিসিশন পয়েন্টস এক্সেট্রা। সো এটা হচ্ছে আমাদের একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মধ্যে আমরা এটাকে বলি কন্ট্রোল ফ্লো। তো কন্ট্রোল ফ্লোটা কিন্তু আমরা অ্যাক্টিভিটি ডায়াগ্রামেও দেখে আসছি। সিমিলারলি এখানেও একটা কন্ট্রোল ফ্লো থাকবে যে আসলে কন্ট্রোলটা এখন কার কাছে আছে, সেটার ফ্লোটা কোন দিকে যাচ্ছে। বাট অ্যাট দ্য সেম টাইম swim lane diagrams will also show that at the current moment she controlta kar kache ache. So yeah, it will show the control of the it will show the flow of the processes, the sub processes. However, we float our সাথে সাথে at the same time we will also see je ওই sub processes jonno responsible particularly kara. So it places the steps of a process within horizontal or vertical swim lanes. So what is a swim lane? আপনারা কি like when you watch Olympics or when you watch any TV show or movie, আপনারা দেখেছেন না যে সুইমিং ট্র্যাকস গুলা কিভাবে ডিজাইন থাকে? There are different lanes, তাই না? একটা সুইম ট্র্যাকের মধ্যে আসলে অনেক সুইমার থাকে এন্ড প্রত্যেকটা সুইমারদের জন্য আলাদা আলাদা ট্র্যাক বা লেন সেট করা থাকে। একটা সুইমার আরেকটা লেনের কখনো যায় না। সো কাইন্ড অফ ওই কনসেপ্টটা থেকে সুইম লেন ডায়াগ্রাম নিয়ে আসা, যে ডিফারেন্ট অ্যাক্টরস আপনি ইমাজিন করতে পারেন যে অ্যাক্টর বা ডিপার্টমেন্ট, মোস্টলি এই কনসেপ্টটা আসলে ডিপার্টমেন্ট থেকে ডিরাইভ করা। সো অ্যাক্টরস অর এন্টিটিজ অর ডিপার্টমেন্টস, ইউ ক্যান ইমাজিন দেম টু বি ইন্ডিভিজুয়াল সুইমার্স। সো একটা সিঙ্গল সুইমার হচ্ছে লাইক একটা ডিপার্টমেন্ট অথবা একটা মানুষ অথবা একটা এন্টিটি বা একটা অ্যাক্টর। সো একটা পার্টিকুলার সুইমার, ইন আওয়ার কেস একটা পার্টিকুলার অ্যাক্টর, সে কখনো আসলে তার নিজের লেন ছেড়ে অন্য কোনো লেনে যাবে না। They can only move straight, cannot move diagonally. So they won't move to other lanes from their own, right? So similarly, in swim lane diagrams also,
কখনো আসলে তারা নিজের লেন ছেড়ে অন্য কোনো লেনে যাবে না। সো এই কারণে how do we separate these lanes? We separate them with the help of either horizontal or vertical lines, তাই না? সো আমরা এটাকে স্ট্রেট লাইন চিন্তা করতে পারি, ওদেরকে ডিফারেন্সিয়েট করার জন্য লাইনটা স্ট্রেট লাইন চিন্তা করতে পারি, বাট when you are drawing swim lane diagrams সেটা আপনারা হরাইজন্টালিও আঁকতে পারেন অথবা ভার্টিক্যালিও আঁকতে পারেন, কাইন্ড অফ লাইক ওই যে অ্যাক্টিভিটিটা আমি বলেছিলাম, আপনারা এটা লেফট থেকে রাইটেও আঁকতে পারেন, টপ থেকে বটমেও আঁকতে পারেন। সিমিলারলি সুইম লেন আমরা যদি লেফট থেকে রাইটে আঁকি তাহলে হচ্ছে মানে আমাদের ফ্লোটা যদি লেফট থেকে রাইট হয়ে থাকে তাহলে একরকম লাইন হবে, আর ফ্লোটা যদি টপ টু বটম হয়ে থাকে তাহলে একরকম লাইন হবে। সো আসলে কোনটার কেসে কি হবে সেটা আমরা এখন দেখব। হরাইজন্টাল আর ভার্টিক্যাল সুইম লেনস বলতে কি বোঝাচ্ছে আসলে? মানে হরাইজন্টাল সুইম লেনস মানে হচ্ছে লেফট টু রাইট সুইম লেন যাবে, মানে একটা লেন হবে ফ্রম লেফট টু রাইট। আমি কিন্তু কন্ট্রোল ফ্লো বলি নাই, আই এম টকিং অ্যাবাউট দ্য লেন অনলি। সো দ্য লেনস উইল বি ফ্রম লেফট টু রাইট, এটা হচ্ছে হরাইজন্টাল। আর ভার্টিক্যালটা হচ্ছে উপর থেকে নিচে লেন যাবে, রাইট? সো এই লেন গুলার মধ্যে ডিফারেন্ট প্রসেসেস থাকবে। সো ইউ ক্যান ইমাজিন যে সুইমিং পুলে যে পানিটা থাকে ওই পানি ডিফারেন্ট পজিশনে আপনি হচ্ছে ডিফারেন্ট সাব প্রসেস বসায় রেখেছেন। সো দোজ আর দ্য sub processes or the activities of a swim lane diagram. So these swim lanes, they will belong to particular users, employees or work groups. So era shobai hocche, you can imagine them to be actors or entities or group of people as well. Work group bolte otai bujhacche mane ekta group of people jara ekta certain work kore, like a department, like the purchasing department. Ora shudhumatro purchasing niye involved. They don't care about say human resources. They don't care about say any other department like manufacturing. So these swim lanes, they belong to particular departments or organizations or people or actors, whatever. So ek ekta swim lane hocche ek ekta karor jonno, and there will be connections that exist between these lanes. So এইটা মনে করতে পারবেন না যে একটা অ্যাক্টিভিটি আমি কি বললাম যে একজন লেন কখনো অন্য একজনের লেন থেকে অন্য কারো লেনে যাবে না, মানে একজন সিঙ্গল সুইমার সে আসলে কখনো তার লেন ছেড়ে অন্য কারো লেনে যেতে পারবে না। তার মানে একটা পার্টিকুলার অর্গানাইজেশন বা এন্টিটি সে তার লেন ছাড়া অন্য কোনো লেনের কাজ করবে না। হাউএভার আপনি এটা চিন্তা করতে পারেন যে আমার লেনের কাজ is somehow related to অন্য কারো লেনের কাজ। So our activities can be linked to each other, but we are not linked to each other, kind of like that. So আমি হচ্ছে ওই লেনে গিয়ে কাজ করে আসবো না, but after my work or my sub process in my lane, সেটার পরের স্টেপ আসলে এমন হতে পারে যে সেটা অন্য লেনে আছে। মানে এমন না যে একটা লেনে যা কাজ হবে তারা সবাই ইন্ডিপেন্ডেন্ট, ইটস নট লাইক দ্যাট। So you can imagine this to be in a swimming pool. So একজন হচ্ছে একটা অনেক তাড়াতাড়ি সুইম করে, একজন হচ্ছে একটু আস্তে আস্তে সুইম করে, একজন হচ্ছে তারও আস্তে সুইম করে। সো ইটস কাইন্ড অফ লাইক দিস যে আমি একটা অ্যাক্টিভিটি আগে করব, দেন আমার পরে আরেকজন আরেকটা অ্যাক্টিভিটি করবে, তারপর আরেকজন আরেকটা অ্যাক্টিভিটি করবে, এন্ড সেগুলোর মধ্যে আমরা কানেকশনস এস্টাবলিশ করতে পারবো। সো দেয়ার ক্যান বি কানেকশনস দ্যাট এক্সিস্ট বিটুইন দিস লেনস। তো এই সুইম লেন ডায়াগ্রামের অ্যাকচুয়ালি একটা খুব মানে ওয়েল নোন ব্যাকগ্রাউন্ড আছে। ওয়ের ডিড দিস সুইম লেন ডায়াগ্রাম অ্যাকচুয়ালি কাম ফ্রম? তারা কিন্তু আসলে ডেরিভেটিভ অফ ফ্লো চার্টস। সো এটা কিন্তু বোঝাই যাচ্ছে যে তারা কিন্তু ফ্লো চার্টের মতো হবে, তাই না? আমরা এখন একটা সুইম লেন ডায়াগ্রাম দেখি নাই, বাট আই থিঙ্ক উই ক্যান অ্যাজিউম অর গেস দ্যাট সুইম লেন ডায়াগ্রামস উইল প্রবাবলি লুক আ লট লাইক ফ্লো চার্টস। সো অ্যাকচুয়ালি ওদের ব্যাকগ্রাউন্ডটা সেরকমই, ওরা ফ্লো চার্ট থেকেই আসছে। So multi-column process charts are actually a variation of early flow process charts. So multi-column process chart মানে কি? এটা হচ্ছে একটা চার্ট যেখানে অনেকগুলো কলাম আছে, and in fact swim lane diagram কিন্তু সেটাই, either অনেকগুলো কলাম থাকবে অথবা অনেকগুলো রো থাকবে। So these charts are actually a variation of early flow process charts. মানে একদম অনেক আগের টাইমের মানে অনেক আগে যখন প্রসেস ফ্লো চার্ট শুরু হয়েছিল সেটারই একটা ডেরিভেশন হলো এখন কারেন্ট যে সুইম লেন ডায়াগ্রাম বা মাল্টি কলাম প্রসেস চার্ট সেগুলা। সো দিস ভ্যারিয়েশনস ওয়ার অ্যাকচুয়ালি ডেভেলপ ইন 1940s। 1940s এর আগে আসলে মাল্টি কলাম চার্টস দিয়ে আসলে কেউ কোনো ওয়ার্ড ডিভাইড করতো না, অ্যাটলিস্ট কারো মাথায় এটা আসে নাই যে আমরা অ্যাক্টর ওয়াইজ ডিভিশন করতে পারি। সো দিস মাল্টি কলাম প্রসেস চার্টস ওয়ার অ্যাকচুয়ালি they were developed in the 1940s, and আসলে এটার নিডটা কেন আসলে, এটার পারপাসটা কি, আমরা সিস্টেম অ্যানালিসিসে এরকম জিনিসটা কেন করব? To represent processes that involved more than one department or unit. So অনেক আগে যেটা হতো যে আসলে work wasn't divided, right? Division of labor ছিল না। So I think
this applies for any kind of history, right? এটা শুধুমাত্র সিস্টেম অ্যানালিসিস বা ডিজাইন বা কোনো অফিস বা এনি কাইন্ড অফ সফটওয়্যার রিলেটেড কোনো কথা না, এটা ইউনিভার্সাল। এনিথিং দ্যাট ইজ হ্যাপেনিং রাইট নাও, এটার অনেক ব্রাঞ্চেস ক্রিয়েট হয়েছে। আগে জিনিসগুলো খুবই হোলিস্টিক ছিল আর ছোট ছিল। সো ইটস লাইক অ্যারিস্টটল আসলে সবকিছু নিয়ে জানতো, রাইট? তার তো কোনো স্পেশালাইজেশন ছিল না। সিমিলারলি এখন আমরা যখন চিন্তা করি, এখন সবার কিন্তু স্পেশালাইজেশন আছে। ইফ ইউর আ ডক্টর, ইউর আ ডক্টর, ইফ ইউর ফিলসফার, ইউর আ ফিলসফার। সো সবগুলোর মধ্যে ডিফারেন্সিয়েশন ক্রিয়েট করে দেয়া আছে। আগে যেমন ছিল যে সবাই আসলে এক ডিপার্টমেন্টে কাজ করতো, অথবা মানে একটা সিঙ্গল অর্গানাইজেশন দে ইউজ টু ডু এভরিথিং। সো তখন আসলে মাল্টি কলাম চার্টের নেসেসিটি ছিল না। But now you will see departments in like almost everywhere that you go. And exceptional case বাদে আপনি দেখবেন যে সব জায়গায় ডিপার্টমেন্টাল ডিভিশন আছে, আনলেস দি অর্গানাইজেশন ইজ সো স্মল যে এখানে ডিপার্টমেন্টাল ডিভিশন লাগবেই না, বিকজ আসলে এত কাজ নাই, আমার একটাই কাজ, তাহলে আসলে ওই কেসে আমাদের ডিভিশন অফ লেবার লাগে না। বাট ইন ইউজুয়াল কেসেস লাইক একটা মিডিয়াম সাইজের অর্গানাইজেশনও যদি হয়, সেখানে আমাদের ডিভিশন অফ লেবার্স থাকে, রাইট? সো যদি এমন একটা অ্যাপ্লিকেশন আপনি বানাতে চান that involves multiple departments, then অবশ্যই আপনার একটা স্ট্রিমলাইন ডায়াগ্রাম লাগবে। বিকজ থিঙ্ক অ্যাবাউট ইট, আপনারা যে কোনো সিস্টেমই বানান না কেন, সেখানে আসলে অনেক ডিপার্টমেন্টের বা অনেক টাইপের অ্যাক্টর ইনভলভ থাকে। সো আমি ডিপার্টমেন্টের যে অ্যানালজিটা দিচ্ছি সেটা আপনাদের কেসে অ্যাক্টরে বয়েল ডাউন করবে। ওকে, সো অ্যাকচুয়ালি ডিফারেন্ট এন্টিটি বা ডিপার্টমেন্ট বা অ্যাক্টর, তারা আসলে ডিফারেন্ট কাজ করবে ইন দ্য সফটওয়্যার অর দ্য সিস্টেম। সো দ্যাটস ওয়াই ইউ মাস্ট use multi-column process charts. Multi-column process charts কি, অনেকগুলা কলাম থাকবে বা রো থাকবে, এটাই। সো যদিও মাল্টি কলাম বলা হচ্ছে, আপনারা এটা ধরে নেবেন না যে অবশ্যই ভার্টিক্যাল সুইমলাইন ডায়াগ্রামের কথা বলা হচ্ছে, এটা হরাইজন্টালও হতে পারে। সো 1940s এ মাল্টি কলাম চার্টস এর ইউজ শুরু হয়। এটা কিন্তু সুইমলাইন ডায়াগ্রাম না, এখন দে ওয়ার সিম্পলি চার্টস উইথ মাল্টিপল কলামস, এন্ড দেন এটাকে প্রপারলি অ্যাক্টর ওয়াইজ ডিভিশন করে সুইমলাইন ডায়াগ্রাম ডেভেলপ করা হয়েছে in 1990 by Gary and Ellen. So the history actually shows a continuous effort to solve issues of accountability and clarity in the business world. So এই কথাটা এখানে কেন লেখা আছে বা কেন বলা আছে, কেউ কি ইন্টারপ্রেট করতে পারবেন যে আমি যে এতক্ষণ এতগুলা কথা বললাম, এটার পারপাসটা অ্যাকাউন্টেবিলিটি আর ক্ল্যারিটির সাথে কি রিলেশন? মানে কোন সফটওয়্যার কোম্পানির অ্যাকাউন্টেবিলিটি বা ক্ল্যারিটি, এটার সাথে আসলে কি কানেকশন আমি যে এতগুলা কথা বললাম? অথবা আপনি সফটওয়্যার কোম্পানি চিন্তা করেন, আপনি আপনার সিস্টেমে চিন্তা করেন, আপনার সিস্টেমের ক্ল্যারিটির সাথে সুইমলাইন ডায়াগ্রামের কি কানেকশন? সুইমলাইন ডায়াগ্রাম করলে আসলে আমাদের কি লাভ? আমরা মাল্টি কলামে ডিভাইড করে অ্যাক্টর ওয়াইজ ডিভিশন করে আমরা যদি কাজ রাখি, তাহলে আমাদের ক্ল্যারিটি বা অ্যাকাউন্টেবিলিটি কিভাবে আসবে? ক্যান সামওয়ান টেল মি? Any guesses? You don't have to give me the right answer. কি হতে পারে? Anyone? Accountability কথাটার মানে কি? এটা তো আমরা জানি, রাইট? What does accountability mean? আমি একটু বলতে ভালো হয়। আচ্ছা, accountability কথাটার আমি শিওর যে অনেকে আপনারা হয়তো শুনে আসছেন, বিকজ দিস ইজ আ ভেরি কমন ওয়ার্ড, সো নো প্রবলেম, আমি তবুও বলছি। অ্যাকাউন্টেবিলিটি ইজ সামথিং দ্যাট, মানে ইটস লাইক ইউর লায়াবিলিটি, অথবা অ্যাকাউন্টেবিলিটি মানে কোনো একটা কাজের জন্য আপনার লায়াবল থাকা, আপনাকে রিপোর্ট ব্যাক করা, কাইন্ড অফ লাইক দ্যাট। আপনি ইচ্ছা মতো যা ইচ্ছা করতে পারবেন না। আ গভর্নমেন্ট ক্যান ডু হোয়াট এভার দে ওয়ান্ট বিকজ দে উইল বি অ্যাকাউন্টেবল টু দ্য পিপল, কাইন্ড অফ লাইক দ্যাট। সো যে কোনো ডিপার্টমেন্ট, দে ক্যানট ডু হোয়াট দে ওয়ান্ট, দে উইল হ্যাভ টু রিপোর্ট টু দেয়ার বস। অ্যাকাউন্টেবিলিটি মানে হলো আমি যেটা করবো সেটার অ্যাকাউন্ট আমাকে দিতে হবে। এটার মানে হচ্ছে অ্যাকাউন্টেবিলিটি। আর ক্ল্যারিটি মানে হচ্ছে একটা জিনিসের ক্লিয়ার, মানে লুসিড থাকা আর কি, এখানে কোনো ধরনের কোনো কনফিউশন বা ভেগ বা অ্যাম্বিগুয়াস কিছু নাই। সো অ্যাকাউন্টেবিলিটি আর ক্ল্যারিটি ইন দ্য বিজনেস ওয়ার্ল্ড, এটার একটা কন্টিনিউয়াস এফার্ট ছিল, মানে অ্যাকাউন্টেবিলিটি নিয়ে আসা, ক্ল্যারিটি নিয়ে আসা ইন দ্য বিজনেস ওয়ার্ল্ড। সো অ্যাকচুয়ালি এটার হিস্ট্রিটা ওই বিজনেস ওয়ার্ল্ডের সাথে রিলেটেড, সুইমলাইন ডায়াগ্রামের হিস্ট্রিটা। আমি যদি ডিপার্টমেন্ট ওয়াইজ ডিভিশন করে সেই ডিপার্টমেন্টের জন্য অ্যাক্টিভিটি স্পেসিফিক্যালি ডিভাইড করে দিই, তাহলে আমি বুঝবো যে এই পার্টিকুলার সাব টাস্কে গিয়ে আমার একটা সমস্যা হয়েছে, তার মানে আমি কাকে আসলে ধরতে পারবো ওই সাব প্রসেসের জন্য, সেটা আমি ভালো করে জানি। মানে আগে যখন কোনো ডিপার্টমেন্টাল ডিভিশন ছিল না, সবাই আসলে সব কাজ করতো, তখন পার্টিকুলার অ্যাকাউন্টেবিলিটি সেপারেট করা যেত না, যে আসলে আমি এই কাজটার জন্য কাকে লায়াবল ধরবো। সো তখন এই কাজটা করা যেত না, তখন অ্যাকাউন্টেবিলিটি ছিল না, তখন ক্ল্যারিটিও ছিল না, কি আসলে কি করতে, উই ডোন্ট নো। সো যখন এই আমাদের কন্টিনিউয়াস এফার্ট থেকে, আমাদের কন্টিনিউয়াস এফার্ট হচ্ছে আমরা এখন অ্যাক্টর ডিভিশন করব,
আমরা ডিপার্টমেন্ট ডিভিশন করব। এটা করলে কি লাভ? এটা করলে আই ক্যান স্পেসিফিক্যালি নো যে এক্স্যাক্টলি এই কাজটা এই অ্যাক্টরের করার কথা, এই কাজে কোনো সমস্যা হলে আসলে এই অ্যাক্টর উইল বি ইনভলভড। ইদার সে এখানে সমস্যা করেছে অথবা তার কোনো কারণে এটার জন্য সমস্যা হতে পারে, মানে দ্য ইস্যু উইল বি রিলেটেড টু দ্যাট পার্টিকুলার অ্যাক্টর। সো এখানে আমরা অ্যাকাউন্টেবিলিটি এন্ড ক্লিয়ারিটি পেয়ে যাচ্ছি। সুইমলাইন ডায়াগ্রামসে আমরা যখন একটা সিস্টেমের কোনো মানে সিস্টেম আমরা ডিজাইন করার জন্য একটা প্রসেস যখন আমরা রেডি করি, সেই প্রসেসের অনেক সাব টাস্ক থাকে। এখন একটা পার্টিকুলার সাব টাস্ক আমি একটা পার্টিকুলার অ্যাক্টরের জন্য রাখবো। সো when you create very large systems you will have many actors, okay? And একটা পার্টিকুলার অ্যাক্টরের জন্য আমি যদি একটা অ্যাকশন রাখি, সেপারেট করে দিই প্রিসাইসলি, দেন আই উইল নো যে এইখানে কোনো ইস্যু হওয়া মানে আমার এই অ্যাক্টর উইল বি অ্যাফেক্টেড, এখানে কোনো ইস্যু হওয়া মানে আমার এই অ্যাক্টরের সাথে কোনোভাবে ইনভলভ থাকবে। সো এই জিনিসটা আমি ক্লিয়ারলি আইডেন্টিফাই করতে পারবো। দিস ইজ সামথিং যেটা আমি অন্য কোনো ডায়াগ্রামে এত ইজিলি পারবো না, বাট এই ডায়াগ্রামে আমি এক্স্যাক্টলি বুঝতে পারবো যে হ্যাঁ ওর এই জায়গাটায় ওর গিয়ে এফেক্টেড হবে, এন্ড দেন পরে অন্য কাজও এফেক্টেড হতে পারে বিকজ আমার কাজের উপর অন্য কাজ ইনভলভ, রিলেটেড বা লিঙ্কড। দেন পরে গিয়ে আমার আবার এইখানে কোনো লুপ থাকলে সেটা আবার আমাকে ইম্প্যাক্ট করতে পারে। সো all these kinds of issues or questions, they are answered with this. So আমরা দেখতে পাই যে the history of this background of swim lane diagram is particularly intuitive because it kind of shows us যে আমাদের একটা continuous effort ছিল to get accountability, to divide departments and everything. So তাহলে এই swim lane diagram এর benefits কি সেটা আপনাদের নিজেই এখন বুঝে যাওয়ার কথা। It shows who is responsible for which steps of a process or a sub process in an organization. So যে কোনো সুইম লেন ডায়াগ্রাম দিয়ে আমরা বুঝতে পারবো যে আসলে কে কোন প্রসেসের জন্য রেসপন্সিবল বা কোন সাব প্রসেসের কোন টাস্কের জন্য রেসপন্সিবল, মানে একটা প্রসেসের আন্ডারে সাব প্রসেস থাকে, সো কোন সাব প্রসেসের জন্য তারা রেসপন্সিবল। Redundancies between lanes can be spotted. What does this mean? This means যে সাপোজ আমার কাছে অনেকগুলো লেন আছে এন্ড একটা লেনের সাথে আরেকটা লেনের কোনো ধরনের কানেকশন আছে, আমি এখনো কানেকশনটা দেখাইনি। সো চিন্তা করতে পারেন যে একটা লেনের সাথে আরেকটা লেনের কানেকশন আছে, আমি তো বললাম যে কানেকশন এস্টাবলিশ করা যায় সামহাউ। সো লাইক আমার একটা কাজ এ, আমার টাস্ক হচ্ছে এ, আর এখানে আরেকজন অ্যাক্টর আছে তার টাস্ক হচ্ছে বি। সামহাউ এ ইজ লিঙ্কড উইথ বি। হাউএভার সুইম লেন ডায়াগ্রাম দেখলে আসলে এটা বোঝা যায় যে এ আর বি এর মধ্যে কানেকশন দেওয়া কি খুব বেশি নেসেসারি নাকি রিডান্ডেন্ট, মানে এই লিঙ্কটা দেওয়ার কি এখন দরকার আছে। সো এক দুইটা লেনের মধ্যে কানেকশন যখন হয় সেগুলা কি নেসেসারি কানেকশন নাকি আননেসেসারি এক্সট্রা সাব প্রসেস অর স্টেপস দ্যাট ইউ আর ইনভলভিং, সেটা আমরা ইজিলি ডিটারমাইন করতে পারবো। তাহলে এটা কি লাভ হবে? তাহলে এটা লাভ হবে যে আমাদের ফুল সুইম লেন ডায়াগ্রামের কমপ্লেক্সিটিটা কমে যাবে। সুইম লেন ডায়াগ্রামটা কি? সেটা হচ্ছে একটা প্রসেসের আন্ডারে যেসব সাব টাস্ক থাকে সেগুলা। সো আমি যদি সেটা রিডান্ডেন্সি কমাই দিই তাহলে তো আমি ফুল প্রসেসের কমপ্লেক্সিটি কমাই দিলাম, আমার জন্য পুরো সিস্টেম বানানো আরো সহজ হয়ে গেল। সো সুইম লেন ডায়াগ্রামের খুব বড় একটা অ্যাডভান্টেজ হচ্ছে ইট ক্যান ইজিলি স্পট দ্য রিডান্ডেন্সিজ বিটুইন দ্য লেনস। তার মানে হলো সাব টাস্কের মধ্যে কানেকশন গুলা সেগুলোকে রিডান্ডেন্ট নাকি না সেটা ইজিলি ডিটারমাইন করা যায়। তার মানে কি? তার মানে বটলনেকস ক্যান বি আইডেন্টিফাইড। সো রিডান্ডেন্সিজ ঠিক আছে, সেটা স্পট করলাম। মোরওভার আমরা বটলনেক গুলোকেও আইডেন্টিফাই করতে পারি। হোয়াট ইজ আ বটলনেক? কম্পিউটার সায়েন্স টার্মে আই থিঙ্ক বটলনেক খুবই কমন একটা টার্ম, এটা আপনাদের শোনার কথা ডেফিনেটলি, কোনো না কোনো সিএসসি কোর্সে আপনারা ডেফিনেটলি শুনে আসছেন বটলনেক কথাটা, তাই না? কেউ বলতে পারবেন বটলনেক মানে কি? ম্যাম যে স্পিড মানে বা নেটওয়ার্ক ক্যাপাসিটিটা হচ্ছে পাস হয় আর কি পুরো থ্রু আউট দ্য লাইন। যেই নেটওয়ার্ক ক্যাপাসিটিটা হচ্ছে থ্রু আউট দ্য লাইন। জি মানে এর বেশি হচ্ছে সামনে ফরওয়ার্ড হতে পারবে না আর কি, মানে হ্যাঁ আপনি ইউ আর ভেরি ক্লোজ, আপনি নেটওয়ার্কিং কোর্সের কনসেপ্টটা বলছেন তাই না? জি জি জি। সো কাইন্ড অফ ইয়েস, আপনার আনসারটা কারেক্ট। একটা জিনিসে যখন বটলনেক থাকে, একটা ফুল সিস্টেমে যখন বটলনেক থাকে, এটা বুঝাবে যে আপনার বটলনেকের স্পিডের থেকে ফাস্টার কোনো স্পিডে পুরো সিস্টেমটা কাজ করতে পারবে না। তার মানে হলো বটলনেক ইজ দ্য স্লোয়েস্ট পার্ট অফ দ্য এন্টায়ার সিস্টেম। একটা জিনিসের বটলনেক মানে হলো সে জিনিসটাকে স্লো ডাউন করে দেয়। So a bottleneck is the meaning of the bottleneck is actually it's something that slows down the process. So এই টার্মটা কোথা থেকে আসছে? বটলের নেক। আপনি একটা বটল যখন ওপেন করতে চান এটার নেক তো সবচেয়ে চিকন থাকে। তার মানে if you are sending a large amount of data or bandwidth through that bottle তাহলে দেখবেন যে ওই that thin amount of মানে ওই বেসিক্যালি ওই ক্রস সেকশনটা আসলে আপনাকে খুব কম অ্যামাউন্ট অফ ব্যান্ডউইথ সাপ্লাই করতে পারবে বা ডেটা ট্রান্সফার করতে পারবে, ওইটার জন্য স্পিডটা আটকায় যাবে, ইট উইল গেট স্টাক। সো কাইন্ড অফ ওই কনসেপ্ট থেকে বটলনেকটা আসছে। সো বটলনেক মানে হচ্ছে
something in the system that slows down the entire process. And a ম্যাম bottleneck, এর কোনো এক্সাম্পল দেওয়া যাবে? হ্যাঁ এখানে এক্সাম্পল দিতে পারি। ফর এক্সাম্পল, আপনি চিন্তা করেন যে আপনি একটা অ্যাপ্লিকেশন বানাচ্ছেন, সেই অ্যাপ্লিকেশনটা হচ্ছে কম্পিউটারাইজ করবে আপনার অর্গানাইজেশন, একটা এইচআর ডিপার্টমেন্ট আছে, সে হচ্ছে ডেটাবেজে আপনাদের এমপ্লয় ইনফরমেশন আপডেট করবে। এরপরে হচ্ছে গিয়ে মানে ইটস আ সিস্টেম, ইটস আ কম্পিউটারাইজ সিস্টেম দ্যাট আপডেটস এমপ্লয় ইনফরমেশন ইনটু দ্য ডেটাবেস। তো আমি এটা চিন্তা করতে পারি যে আচ্ছা, সো চিন্তা করেন যে সিস্টেমটা আরো বড়, নট জাস্ট এমপ্লয় ইনফরমেশন, এমপ্লয়ীদের স্যালারি ইনফরমেশনও রাখে, সো অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টও ইনভলভড, যে এমপ্লয়ীদের স্যালারিজ গুলা দিতে হয় ওইটা ইনভলভ, পরে হচ্ছে আমার কোম্পানির সাথে অন্যদের ট্রানজাকশন হয় এইটা ইনভলভড। সো কাইন্ড অফ ইটস লাইক একটা বড় সিস্টেম দ্যাট কম্প্রাইজেস এইচআর ডিপার্টমেন্ট, অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট, দেন আদার ডিফারেন্ট কাইন্ডস অফ ডিপার্টমেন্টস। সো এখানে এমন একটা অ্যাপ্লিকেশন বা ওয়েবসাইট আছে আপনাদের কোম্পানির, যেটা হচ্ছে এই সবগুলোকে ম্যানেজ করে। তো আপনি এটা চিন্তা করেন যে এর মধ্যে আপনার যে ডেটাবেজে ইনসারশনের যে পার্টটা, ওইটা খুবই স্লো, এটা চিন্তা করতে পারেন। অথবা মানে সার্টেন কাইন্ড অফ অ্যাকশন ইন ইউর প্রোগ্রাম উইচ ইজ ভেরি স্লো, মানে আপনি এমন একটা ওয়েবসাইট বানালেন যেখানে একটা পার্টিকুলার অ্যালগরিদম আপনি অ্যাপ্লাই করেছেন। সাপোজ এই যে আমাকে এই যে আমি ইনফরমেশন গুলো সাপ্লাই করলাম অ্যাবাউট অ্যান এমপ্লয়িজ স্যালারি অ্যান্ড এভরিথিং, সেটা দিয়ে সে আমাকে একটা অ্যানালিসিস করে দিবে যে এই মাসে কত এমপ্লয়ীদের লে অফ করার সম্ভাবনা আছে, অথবা এই মাসে কতগুলো এমপ্লয়ীদের স্যালারি বোনাস দেওয়ার সম্ভাবনা আছে, সেরকম একটা প্রেডিকশন বা অ্যানালিসিস সে আমাকে করে দিবে। তো এইটা যেই অ্যালগরিদমে করে, সেই অ্যালগরিদমের কমপ্লেক্সিটি অনেক বেশি। লাইক আপনি নেস্টেড লুপের মধ্যে নেস্টেড লুপ দিয়ে 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 অনেক কমপ্লেক্স একটা অ্যালগরিদম বানিয়েছেন, যেটা অনেক লার্জ ডেটার জন্য প্রসেস করতে গেলে অনেক টাইম লাগবে। সো এটা এক্সপোনেন্ট, যদি আমি চিন্তা করি যে আরো এক্সপোনেনশিয়ালি গ্রো করতে পারে। সো দিস পার্ট অফ দ্য প্রোগ্রাম ইজ অ্যাকচুয়ালি আ বটলনেক। এই যে এই অ্যালগরিদমটা যে আপনাকে একটা জিনিস প্রসেস করে একটা অ্যানালিসিস করে দেখাচ্ছে, এটা আপনার প্রোগ্রামে অনেক স্লো, আপনি অপটিমাইজ করেন না আপনার কোড, আপনার কোডের এই পার্টটা অনেক স্লো, তাহলে এটা হচ্ছে আপনার এন্টায়ার কোডের বটলনেক। সো দ্য বটলনেক ইজ অ্যাকচুয়ালি দ্য স্লোয়েস্ট পার্ট অফ ইউর কোড। সো আপনি এটা মানে এটা কিন্তু আসলে আপনার আনলেস ইউ অ্যাপ্লাই দিস টু রিয়েল লাইফ, আপনি আসলে বুঝতে পারবেন না বটলনেকটা কি। এটা কিন্তু আসলে আমি সিস্টেম অ্যানালিসিসের জন্য বলছি না, এটা যে কোনো কম্পিউটার সায়েন্স কোর্সের জন্য অ্যাপ্লিকেবল। আপনি একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যদি অনেকগুলো নেস্টেড লুপ লিখেন, লাইক n স্কোয়ার n কিউব n টু দি পাওয়ার 4 হাবি যাবি অনেক নেস্টেড লুপ লিখেন, এটা যদি অনেক ছোট ডেটা সেটের উপর কাজ হয়, মানে n এর ভ্যালু যদি অনেক কম থাকে, তাহলে আসলে এটা তো বেশি টাইম লাগবে না। বাট যখন n এর ভ্যালু অনেক বেড়ে যাবে, মানে আমি লার্জ নাম্বার অফ ডেটা নিয়ে কাজ করব, তখন দেখবেন যে এগুলা ওই মানে এক্সপোনেনশিয়ালি এটার টাইমটা অনেক খারাপ হতে থাকবে আর কি। মানে টাইম কমপ্লেক্সিটিটা বাড়বে, সেজন্য টাইম কমপ্লেক্সিটি তত বাড়তে থাকবে। সো বটলনেক ইজ সামথিং যেটা হলো গিয়ে আপনার টাইম কমপ্লেক্সিটিটাকে খুবই কম্প্রোমাইজ করে দেয়। সো এটা হয়তো আপনার ইনিশিয়ালি এমন মনে হতে পারে যে এটা এত বড় বড় ইস্যু না, বাট দ্য মোর ডেটা ইউ ইনসার্ট ইনটু দ্য সিস্টেম, দেখবেন যে তত বেশি টাইম লাগবে। সো সুইমলাইন ডায়াগ্রামে বটলনেকটা কোথায় চলে আসে, সেটা হলো যে সুইমলাইন ডায়াগ্রামের মধ্যে যদি আমি এইটা পার্টিকুলারলি সেট করে দিই যে এই অ্যাক্টরের সাথে এই কাজটা রিলেটেড, তাহলে ইট বিকামস রিলেটিভলি ইজিয়ার ফর মি টু আইডেন্টিফাই যে এক্স্যাক্টলি কোন অ্যাক্টরের জন্য ডিলে হচ্ছে, কোন অ্যাকশনটাই গিয়ে আমার কমপ্লেক্সিটি বেড়ে যাচ্ছে। আমি যদি স্পেসিফিক্যালি ডিফারেন্সিয়েট করে দিই, তাহলে আমি বুঝতে পারবো যে আচ্ছা এই কাজটায় আমার অনেক টাইম লাগছে, মানে একটা অ্যাক্টর তার কাজ করে ফেললো, ওইটা তাড়াতাড়ি ডান, ওইটা সলভ, অন্য অ্যাক্টরে গিয়ে অনেক টাইম লাগছে। সো ডিভাইডেড হয়ে গেল। এখন আমি বুঝতে পারবো, যদি আমার একটা ডিভিশন না থাকতো, আমার মাল্টি কলামস না থাকতো, তাহলে পুরো জিনিসটা তো স্লো ডান, এখন তো আমি ডিবাগ করতে পারছি না। It's like that. But now when I have different kinds of actors involved and their works are distinctly separated, then I can determine যে হ্যাঁ এইটার জন্য আসলে আমার বটলনেক হচ্ছে। সো আমি জানি আমার সিস্টেমের কার সাথে বটলনেকটা কানেক্টেড এন্ড বটলনেকটা এক্স্যাক্টলি কোন জায়গায় হচ্ছে। So bottlenecks can be identified relatively easily when you look at a swim lane diagram. Moreover, it can help to avoid unnecessary steps in a process. So it is a derivative of the previous 2 points. আমরা যদি bottleneck identify করি, আমরা যদি redundancy ধরতে পারি, তাহলে আমরা কিছু আচ্ছা bottleneck এর থেকে বেশি আমরা redundancyর সাথে এটা কানেক্টেড, মানে একটা জিনিস redundant, তাহলে তো আমরা unnecessary step সরাই ফেলতে পারি। It's like that. So overall, it can improve the quality and performance of the system. আমরা যখন সিস্টেম অ্যানালাইজ করি, ইউজ কেস বা ডিএফডি চিন্তা করি, আমরা একটা প্রসেসের অপটিমাইজেশন নিয়ে চিন্তা করি না। বাট সুইমলাইন ডায়াগ্রামস হচ্ছে একটা প্রসেসের ভিতর সব সাব প্রসেস থাকে, সেগুলোর অপটিমাইজেশন নিয়ে চিন্তা করে। তো এবার আমরা আসি এলিমেন্টস গুলা কি কি সুইমলাইন ডায়াগ্রামে আমরা আঁকবো কিভাবে। So the entire diagram is divided into horizontal or vertical lines. So this is a sample swimlane diagram. এখানে হচ্ছে horizontal lines দিয়ে divided. You can do the same thing vertically.
So the entire diagram will be divided into horizontal or vertical lines. Vertical lanes. হ্যাঁ, লাইন বা লেন সেম থিং। সো এগুলো হচ্ছে লাইন, দুইটা লেনের মধ্যে সেপারেটরটা হচ্ছে লাইন, আর এই পোর্শনটুকু যেখানে আমি অ্যাক্টিভিটি রাখবো সেটা হচ্ছে লেন। সো ইউ ক্যান ইমাজিন যে ইফ দিস ইজ আ হরাইজন্টাল সুইম লেন ডায়াগ্রাম, দেন অবশ্যই আপনাদের অ্যাক্টর বা ইউজার বা অর্গানাইজেশন ওয়ার্ক গ্রুপগুলোকে লেফটে রাখতে হবে। ইফ ইট ইজ আ ভার্টিক্যাল ওয়ান, দেন উপরে রাখতে হবে। ভার্টিক্যালের এক্সাম্পল একটু পরে দেখাচ্ছি। সো সুইম লেন প্রসেস ম্যাপ অথবা সুইম লেন ডায়াগ্রামে আমি অ্যাক্টরস অর হোয়াট এভার দে আর তাদেরকে আমি লেফটে রাখবো। দেন সবার জন্য একটা করে লেন ক্রিয়েট করতে হবে। ইন দিস কেস দিজ আর হরাইজন্টাল লেনস, লেফট টু রাইট, and they will be separated by horizontal separators or lines. Lanes are thus separated by horizontal or vertical lines. এটাই। So horizontal line দিয়ে lane separated in this case. Each lane is labeled by an actor responsible for that lane. So এক একটা লেনের জন্য একটাই শুধুমাত্র অ্যাক্টর থাকতে হবে। ইন দিস কেস কাস্টমার, ক্যাশিয়ার এন্ড ম্যানেজার, এই তিনটা অ্যাক্টর আছে। সো এক একটা লেনের জন্য হচ্ছে এক একটা অ্যাক্টর দিয়ে লেবেল করতে হবে। লেফটে একটা অ্যাক্টর রাখতেই হবে। আপনার এখানে যদি কোনো অ্যাক্টর মিসিং থাকে আপনার সুইম লেন ডায়াগ্রাম ভুল, সো অ্যাক্টর রাখতেই হবে। Process steps are shown in the lanes depending on who is responsible for performing them in rectangles. So প্রথম কথা হচ্ছে প্রসেস স্টেপগুলো রেক্ট্যাঙ্গেলে দেখাতে হবে। মানে প্রসেস স্টেপ মানে কি, এক একটা স্টেপ অফ আ প্রসেস, দ্য ইন্ডিভিজুয়াল সাব প্রসেসেস অর দ্য টাস্কস ইনসাইড আ প্রসেস, তাদেরকে আমরা দেখাবো রেক্ট্যাঙ্গুলার শেপস দিয়ে, and they will be shown in the lanes depending on who is responsible for performing them. মানে একটা পার্টিকুলার অ্যাক্টিভিটি সেটা যদি কাস্টমার করে তাহলে সেটা কাস্টমারের লেনে থাকতে হবে। ইটস নট নেসেসারি যে পুরো জিনিসটা সিকোয়েন্সিয়ালি হতে হবে, যে কাস্টমার সব কাজ শেষ করবে দেন হচ্ছে ক্যাশিয়ার সব কাজ শেষ করবে দেন ম্যানেজার, দ্যাটস নট নেসেসারি। ওকে, সো এটা এমনও হতে পারে যে একটা কাস্টমার একটা কাজ করেছে দেন হলো গিয়ে অন্যদের লেনসে কাজ হয়েছে দেন আবার এই লেনে ব্যাক করলো, এটাও হতে পারে। সো সুইম লেন ডায়াগ্রাম একটু খেয়াল করবেন যে লেফট টু রাইট আমরা যখন করি ইউজুয়ালি ইট মিনস বাট নট কম্পালসারি, ইউজুয়ালি ইট মিনস দ্য ফ্লো অফ টাইম ইজ ফ্রম লেফট টু রাইট। মানে আমরা শুরু করলাম লেফট থেকে, আর যত টাইম যাচ্ছে তত আমাদের টাস্কটা আর কি আগাচ্ছে, তাই না? তত আমরা লেফট থেকে রাইটে যাব। সো দ্য ফ্লো অফ টাইম ইজ অ্যাকচুয়ালি ইউজুয়ালি from left to right in a horizontal swim lane diagram, and in a vertical swim lane diagram it will be from top to bottom. Decision points are shown in diamonds just like activity diagrams. So we have seen in activity diagrams that decision points are shown in diamonds. So activity diagram e ki chilo, decision points gulo ebhabe diamond e chilo, sekhan theke amra different route ba path nite partam. So similar in swim lane diagram, similarly একই জিনিস করা যায়, আমরা ডিসিশন পয়েন্ট রাখতে পারি এন্ড সেটাকে ডায়মন্ড দিয়ে রিপ্রেজেন্ট করতে হবে। ইন্টারকানেকশনস বিটুইন প্রসেস স্টেপস আর শোন উইথ অ্যারোস। মানে একটা প্রসেসের একটা পার্টিকুলার স্টেপ আছে, তাই না? এই স্টেপের সাথে আরেকটা স্টেপ কানেক্টেড, মানে কানেকশনটার মানে কি? কানেকশন মানে এটাই যে এটার পরে আসলে এই স্টেপ হবে, এটাই হচ্ছে কানেকশন। এন্ড এটা অ্যারো দিয়ে দেখানো হয় যে আগে কোন স্টেপ এন্ড পরে কোন স্টেপ, সেটা অ্যারো হেড দিয়ে বোঝানো হয়। সো অ্যারো ডিরেকশনটা যেদিকে যাবে এটা বোঝাবে হলো যে আগে এই স্টেপ করতে হবে এন্ড দেন এই স্টেপ করতে হবে। সো ইন্টারকানেকশনস বিটুইন দ্য প্রসেস স্টেপস আর শোন উইথ অ্যারোস। ইট ডাজন্ট এসেনশিয়ালি হ্যাভ টু মিন যে ইন্টারকানেকশন শুধুমাত্র মাল্টিপল লেনের মধ্যেই হতে হবে এরকম। সেম লেনের মধ্যে ইন্টারকানেকশন থাকতেই পারে, নো প্রবলেম, আবার মাল্টিপল লেনের মধ্যেও থাকতে পারে। আবার এই লেনগুলো কানেকশনগুলো সাইক্লিকও হতে পারে, লাইক দিস কেস। সো আমরা যদি একটা সুইম লেন ডায়াগ্রাম দেখি সবার উপরে আমাদের প্রসেসের নামটা লিখতে হবে। সো আমরা ডেটা ফ্লো ডায়াগ্রামে দেখে আসছিলাম না, ইউ ক্যান ইমাজিন যে আমরা একটা প্রসেস দেখে আসছি লাইক ফুড অর্ডারিং একটা প্রসেস ছিল না, অর্ডার ফুড টাইপের আর অর্ডার প্রসেসিং টাইপের একটা প্রসেস ছিল আমরা যখন ফুড ডেলিভারি ওয়েবসাইট দেখে আসছিলাম। সো চিন্তা করতে পারেন আপনি একটা ডেটা ফ্লো ডায়াগ্রামের একটা প্রসেসকে এখন বড় করে দেখবেন, কাইন্ড অফ লাইক দ্যাট। অথবা আপনি ইউজ কেস ডায়াগ্রামে এনরোলিং কোর্স চিন্তা করেন, এটা একটা প্রসেস। সো এখন এনরোলিং কোর্সটা কি কি স্টেপ থাকে সেটা আমি একটা সুইম লেন ডায়াগ্রামে দেখাবো। তাহলে ওই এনরোলিং কোর্স কথাটা আমার সবার উপরে লিখতে হবে, which process I am working with, you have to write down the name of the process on top, and then horizontal যদি হয় write down the names of the actors involved in that process. যদি এই প্রসেসে সেই অ্যাক্টর ইনভলভড না থাকে then you don't have to write their names, because তাহলে তার লেনে কোনো টাস্ক থাকবে না, there is no point of writing those actors names. If a particular actor is involved with the process, only then you will involve them in the actor list,
এরা হচ্ছে অ্যাক্টর লিস্ট অফ দিস প্রসেস। দেন এরা হচ্ছে অ্যাক্টরস। এরপরে হলো যে ইন্ডিভিজুয়াল অ্যাকশনস বা সাব প্রসেসেস গুলো আমরা লেনের ভিতরে রেক্ট্যাঙ্গলসে দিব, সেটা টাস্কও বলা হয় আর কি, ইন্ডিভিজুয়াল সাব প্রসেসকে টাস্কও বলা হয়। এন্ড ডিসিশন পয়েন্টস হচ্ছে ডায়ামন্ডস, আর ইন্টারকানেকশনস গুলো দেয়া হয় অ্যারো দিয়ে। So this is known as a swim lane diagram or a swim lane process map. So when you are given a question, what will be the steps for drawing a swim lane diagram? আপনি exactly কি step follow করবেন? Number 1, list the participants. So আবার সবচেয়ে প্রথম কাজ হচ্ছে গিয়ে you will list the participants of the swim lane diagram. মানে আপনার এই প্রসেসের মধ্যে আসলে কি পার্টিসিপেন্ট ইনভলভড সেইটা নিয়ে আপনার লিস্ট করতে হবে সবার প্রথমে। এরপরে হচ্ছে নাম্বার 2, ডিভাইড দ্য রিজিয়নস ইনটু লেনস। সো আমি যদি এমন একটা কোয়েশ্চেন করি যে এই যে এনরোল ইন কোর্সটা যদি আমরা চিন্তা করি, সেখানে আমার অ্যাক্টর বা পার্টিসিপেন্টস কারা ছিল, মোস্ট লাইকলি শুধু স্টুডেন্ট ছিল, সো শুধু স্টুডেন্ট থাকবে। যদি অ্যাডমিন ইনভলভ থাকতো তাহলে অ্যাডমিনও থাকবে। ডিভাইড দ্য রিজিয়নস ইনটু লেনস। সো এরপরে যারা যারা অ্যাক্টর তাদের রিজিয়নস গুলো আমরা লেনসে ডিভাইড করে দিব। Show process steps with standard symbols. So the standard symbols for process basically হচ্ছে এটা, আরো কিছু সিম্বল আছে দেখাচ্ছি। তো ওই স্ট্যান্ডার্ড সিম্বল দিয়ে আমরা প্রসেসর স্টেপগুলো দেখাবো। গিভ ডিসিশন পয়েন্টস when necessary. ডিসিশন পয়েন্টস এর মধ্যে যখন লাগবে দিতে হবে, আর ইন্টারকানেকশনস দিতে হবে। ফাইনালি আমাদের ডায়াগ্রামটাকে কনফার্ম করতে হবে ডায়াগ্রাম কনফার্মেশন দিয়ে। সো সবার প্রথমে কাজ হচ্ছে আমাদের পার্টিসিপেন্ট লিস্ট করা। অন্য যে কোনো ডায়াগ্রামে আমরা অন্য যাই কাজ আগে করি না কেন, সুইম লেন ডায়াগ্রামে আমাদের আগে পার্টিসিপেন্ট লিস্ট করতে হবে। সো করার পরে আমরা লেনে ডিভাইড করব, এরপরে আমরা একদম সিরিয়ালি অ্যাকশনগুলো লিখতে থাকবো। তো বসানোর সময় জাস্ট এটা দেখতে হবে যে আমি তাকে কোন লেনে বসাচ্ছি, আমি তা মানে সেই কাজটার জন্য রেসপন্সিবল কোন পার্টিকুলার অ্যাক্টর সেটা দেখতে হবে, তাহলেই সুইম লেন ডায়াগ্রাম ভুল হওয়ার সম্ভাবনা সবচেয়ে কম। তো সুইম লেন ডায়াগ্রামে আরো কিছু সিম্বলস থাকতে পারে, লাইক একটা ডকুমেন্টকে যদি আমরা রিপ্রেজেন্ট করতে চাই, এটা কোয়েশ্চেনে তাহলে বোঝা যাবে যে কোয়েশ্চেনে বলে দিবে যে একটা পার্টিকুলার ডেটা স্টোর না, তারপর একটা পার্টিকুলার ফাইল অথবা ডকুমেন্ট থেকে যদি কোনো ইনফরমেশন নেওয়া হয় বা দেয়া হয়, সেটার জন্য আমরা এরকম ডকুমেন্ট সিম্বল দিব। দিস ইজ দ্য ইউনিভার্সাল ডকুমেন্ট সিম্বল ইন এনি সিস্টেম অ্যানালিসিস ডায়াগ্রাম। দিস ইজ দ্য ডিসিশন পয়েন্ট। প্রসেসর ডিসিশন পয়েন্ট আমরা দেখে আসলাম, প্রসেস হচ্ছে রেক্ট্যাঙ্গল আর ডিসিশন পয়েন্ট হচ্ছে ডায়মন্ড। ডেটাবেসেস আর ইউজুয়ালি রিপ্রেজেন্টেড উইথ এরকম সিলিন্ডার। ডেটা স্টোর তো আমরা দেখেছিলাম কিভাবে দেখানো হয়, সেটা হচ্ছে ইন্ডিভিজুয়াল টেবলস। আর ডেটাবেস কিন্তু একটা ইন্ডিভিজুয়াল টেবল না, ইট ইজ আ কম্বিনেশন অফ টেবলস। ইট ইজ শোন উইথ দ্য হেল্প অফ আ সিলিন্ডার। আচ্ছা, কানেক্টরটা কি? কানেক্টরটা হচ্ছে যে কানেকশন বিটুইন মাল্টিপল অ্যাকশনস অর অ্যাক্টিভিটিস, সাব প্রসেসেস। So it connects to the two steps with an arrow showing which goes first. তার মানে which goes first হচ্ছে লেফটে থাকবে, আর এই অ্যারো হেডের রাইটে থাকবে। লেফট রাইট বলতে এই যে এখানে লেফট রাইট বলা হয়েছে বিকজ মানে এখানে লেফট রাইট বলতে এমন কিছু নাই। এমনও হতে পারে যে এই প্রসেসটা আগে হলো, দেন লুপে ঘুরে আর কি এই প্রসেসটা পরে হলো। আচ্ছা, এখানে লুপ নাই, বাট যদি চিন্তা করেন লুপ থাকে তাহলে তো এমন হবে যে আগের টাস্কটা রাইটে আর পরের টাস্কটা পরে, মানে লেফটে। এমনও হতে পারে, আমি ওইটা মিন করি না। আমি মিন করেছি যে একটা অ্যারোর হেডের টেইলে থাকবে হচ্ছে দ্য প্রসেস দ্যাট হ্যাপেন্স ফার্স্ট, এন্ড হেডে থাকবে হচ্ছে দ্য প্রসেস দ্যাট হ্যাপেন্স লেটার। আর প্রসেস আমরা কি দিয়ে দেখাই? একটা রেক্ট্যাঙ্গল দিয়ে দেখাই। দিস ইজ আ স্ট্যান্ডার্ড স্টেপ ইন দ্য প্রসেস ওয়্যার অ্যান অ্যাকশন টেকস প্লেস। সরি, এটা প্রসেস হবে না, এটা সাব প্রসেস হবে, মানে ওইটাই বোঝানো হয়েছে, একটা টাস্ক। আচ্ছা, টার্মিনাল কি? টার্মিনাল হলো আমরা পুরো সুইম লেন ডায়াগ্রামের মধ্যে আমরা শুরুতে বা শেষে আমরা হচ্ছে কিছু স্পেশাল প্রসেসেস রাখতে পারি, সাব প্রসেসেস, লাইক এটা স্টার্টিং পয়েন্ট আর এটা এন্ডিং পয়েন্ট। সেটা আমরা আসলে বেন্ট কর্নার্স দিয়ে একটা শেপ দিয়ে বোঝাই। সো দিস ইজ আ টার্মিনাল। This is the process for a terminal, that is the start or end of the process. And this is the decision point, যেখানে একটা কোয়েশ্চেন করা হবে, a question where there is more than one possible next step, মানে আমরা মাল্টিপল পাথ নিতে পারি। এখন কোন পাথটা এক্স্যাক্টলি নিব সেটা হচ্ছে ডিসিশন পয়েন্টের কোয়েশ্চেন দিয়ে রিয়েলাইজ করা হয়। সো দিস ইজ লাইক একটা স্যাম্পল কিভাবে দেখতে হবে আর কি একটা সুইম লেন ডায়াগ্রাম। তো এখানে প্রিপারেশন ফেজ, এক্সিকিউশন ফেজ এন্ড ফাইনাল ফেজে ডিভাইড করা আছে। আপনাদেরকে ডায়াগ্রাম আঁকার সময় ফেজেসে ডিভাইড করতে হবে, নট নেসেসারি, এটা বোঝানোর জন্য করা আছে। সো দিস ইজ আ হরাইজন্টাল সুইম লেন ডায়াগ্রাম। অন টপ ইউ উইল হ্যাভ টু রাইট দ্য প্রসেস নেম। এটা কি সেন্টার করা নাকি লেফটে লেখা, ইট ডাজন্ট ম্যাটার, বাট ইট হ্যাজ টু বি অন টপ। দেন আমরা হচ্ছে ডিপার্টমেন্ট বা অ্যাক্টর সেগুলাকে লিখে দিব হচ্ছে লেফটে, এন্ড তাদের লেন্স গুলাকে ডিভাইড করে দিব।
টার্মিনাল গুলা মানে স্টার্ট বা ফিনিশিং যে পয়েন্ট গুলা সেগুলো আমরা এরকম শেপ দিয়ে দিব। এটাকে ওভাল বা বেন্ট কর্নারের রেক্ট্যাঙ্গল আপনি যেভাবে ইচ্ছা ইউজ, এটাকে ইনফ্যাক্ট অনেকে সামটাইমস এটা আগ থেকে সার্কেলও বানায় ফেলে, সমস্যা নেই। সো এটা হচ্ছে স্টার্টিং পয়েন্ট এন্ড এন্ডিং পয়েন্ট। সো প্রসেস 1টা আসলে করবে ডিপার্টমেন্ট 2, নট ডিপার্টমেন্ট 1। ডিপার্টমেন্ট 1 টাস্কটাকে ইনিশিয়েট করবে, বাট প্রসেস 1টা করবে হচ্ছে ডিপার্টমেন্ট 2। দেন ডিপার্টমেন্ট 2 একটা প্রসেস করার পরে সে একটা সার্টেন ডিসিশন নিবে। সেই ডিসিশনের উপর, রেজাল্টের উপর ডিপেন্ড করে আসলে দুইটা পাথ হতে পারে। ইদার সে প্রসেস 2তে নিজেই করবে, নিজেই কন্টিনিউ করবে কাজ, অথবা সে অন্য কোনো ডিপার্টমেন্টে কাজটাকে পাঠিয়ে দিবে। যদি নিজেই কন্টিনিউ করে তাহলে তার পরের স্টেপটা ডেফিনেটলি ডিসিশনটা নিতে হবে ডিপার্টমেন্ট 3 এর। সো খেয়াল করেন এই ডিসিশন পয়েন্টটা কিন্তু এখানে ছিল আর এই ডিসিশন পয়েন্টটা এখানে। এই ডিসিশন পয়েন্টটা আমি চাইলে এখানেও লিখতে পারতাম, বাট লিখলাম না কেন? বিকজ এই ডিসিশনটা আসলে নিবে ডিপার্টমেন্ট 3। সো এই ডিসিশনটা এখানে নেওয়া হয়, দেন হচ্ছে ডিপেন্ডিং অন দিস ডিসিশন ইদার প্রসেসটা এখানে যাবে অথবা এখানে যাবে। দেন প্রসেস 5 এর পরে এই জিনিসটা শেষ হয়ে যাবে। আর যদি আমি আগের ডিসিশন 1 এর পরে এই পাথটা নিতাম তাহলে প্রসেস 4 এর পরে এই ডিসিশন পয়েন্টে ফেরত আসতো। সো একটা ডিসিশন এর পয়েন্টের মধ্যে ইনকামিং ফ্লো আসলে মাল্টিপল সোর্সেস থেকে হতে পারে, এন্ড আউটগোয়িং ফ্লো যে জাস্ট দুইটাই হবে নট নেসেসারি, মাল্টিপলও হতে পারে। সো এখানে আসলে এই সবগুলো টাস্ককে 3টা ফেজে ডিভাইড করা: দ্য প্রিপারেশন ফেজ, দ্য এক্সিকিউশন ফেজ উইথ অল দিস পোর্শনস, এন্ড দ্য ফাইনাল ফেজ উইথ অনলি দিস পোর্শন। সো আমরা একটা এক্সাম্পল দেখি। আচ্ছা, এটা ছিল আমাদের হরাইজন্টাল সুইমলেন ডায়াগ্রাম। যদি ভার্টিক্যাল হতো তাহলে কি হতো? সবার উপরে প্রসেস নেম থাকতো, আমরা লেন বা ডিপার্টমেন্টসে ডিভাইড করে দিতাম, একটা স্টার্টিং পয়েন্ট থাকতো, দেন হচ্ছে আমরা সেটার স্টেপস গুলো দিয়ে দিতাম। তো একটা জিনিস খেয়াল করেন যে একটা হরাইজন্টাল সুইমলেন ডায়াগ্রামে ইউজুয়ালি যেটা হয় যে আমরা স্টার্টিং পয়েন্ট একদম লেফটে রাখি আর ফিনিশিং পয়েন্ট একদম রাইটে রাখি। ফ্লো অফ টাইমটা কি হয়? লেফট থেকে রাইট। আর মানে আমার ফ্লো অফ টাস্ক গুলাও হয় হচ্ছে টপ লেফট থেকে বটম রাইট পর্যন্ত। আর ইন কেস অফ দিস পার্টিকুলার ডায়াগ্রাম আমার ফ্লো অফ টাইম ইউজুয়ালি টপ টু বটম হয়, বাট দ্যাট ইজ নট ম্যান্ডেটরি ইদার। যেটা যে একই টাইমে হতে হবে নট নেসেসারি। এটা সিকোয়েন্স ডায়াগ্রামের ব্যাপার। সিকোয়েন্স ডায়াগ্রাম আমরা এক্সাক্ট টাইম ডিভিশনটা বুঝতে পারি, বাট এখানে টাইম ডিভিশনটা এত ক্লিয়ারলি বোঝা যায় না, এই জন্য আমি ইউজুয়ালি কথাটা ইউজ করছি। সো ইন কেস অফ ভার্টিক্যাল সুইমলেন ডায়াগ্রামস জিনিসটা এরকম দেখতে হবে। স্টেপ 2 এর পরে ডিসিশন পয়েন্ট, সেখানে ইয়েস হলে একরকম, নো হলে আরেক রকম, তাহলে পুরাটা এরকম দেখতে। সো খেয়াল করেন এখানে 2টা টার্মিনাল আছে এন্ড পয়েন্টের জন্য। দ্যাট ক্যান অলসো বি ডান অর পসিবল। আপনারা হচ্ছে ডিফারেন্ট টার্মিনালস রাখতেই পারেন, মানে স্টেপ 4 এ গিয়েও শেষ হয়, আবার স্টেপ 8 এ গিয়েও আসলে আমার অ্যাপ্লিকেশনের এই প্রসেসটা শেষ হয়ে যাবে। সো তাহলে 2টা টার্মিনাল রাখতেই পারেন, নট আ প্রবলেম, বাট ইউজুয়ালি স্টার্টিং পয়েন্ট একটাই থাকে। টার্মিনাল ক্যান বি মাল্টিপল, মানে এন্ডিং টার্মিনালস দে ক্যান বি মাল্টিপল ইন নাম্বার। সো আপনি চিন্তা করতে পারেন যে আপনার একটা অ্যাপ্লিকেশন যেটা হলো অর্ডার শিপমেন্ট নিয়ে কাজ করে, এন্ড এখানে অ্যাক্টরস হচ্ছে কাস্টমার, সেলস ডিপার্টমেন্ট, কন্ট্রাক্টস, লিগাল এন্ড ফুলফিলমেন্ট ডিপার্টমেন্ট। সো এইসব ডিপার্টমেন্টের জন্য আমি লেন্স গুলো ডিভাইড করে দিলাম। দিস ইজ আ ভার্টিক্যাল ডায়াগ্রাম, সুইমলাইন ডায়াগ্রাম। অর্ডার শিপমেন্টের প্রসেসের নেমটা উপরে লেখা, এন্ড দ্য ডিপার্টমেন্টস অর দ্য লেন্স আর ডিভাইডেড হিয়ার। সো এখানে হচ্ছে, এখানে যদিও মানে এখানে হলো গিয়ে আমার টার্মিনাল এর স্টার্টিং পয়েন্টটা কোনটা? এই যে আমি যেটা বললাম যে সামটাইমস ওভালেও দিয়ে দেওয়া হয়। সো কাস্টমার সাবমিটস পিও। সো এই জিনিসটা আমি ওই যে ইউজুয়ালি কথাটা বলছিলাম যে আমরা আসলে টপ লেফট থেকেও শুরু করতে পারি, আবার ইন দিস কেস তারা বটম লেফট থেকে শুরু করেছে, দ্যাটস ওকে। এই সেম কাজটা আপনারা উপর থেকে স্টার্ট করতে পারতেন। সো কাস্টমার সাবমিটস আ পেমেন্ট অর্ডার, এটা হচ্ছে গিয়ে সবার শুরু, মানে এটা দিয়ে শুরু হলো, কাস্টমার হচ্ছে টাস্কটা স্টার্ট করলো। সো দ্য ফার্স্ট টাস্ক ইজ রিটেন ইন দিস শেপ। এই কাজটা কে করে? কাস্টমার করে। কাস্টমার একটা জিনিস সাবমিট করলো, দেন সেটা সেলস ডিপার্টমেন্টে পাঠানো হয়। সেলস ডিপার্টমেন্ট রিপ্রেজেন্টেটিভ লগস পিও, এন্টার্স অর্ডার। সো ইউ ক্যান ইমাজিন দেয়ার ইজ আ লার্জ সিস্টেম অর লার্জ ওয়েবসাইট যেটার কিছু কিছু ডিফারেন্ট পার্ট আছে, ডিফারেন্ট পার্ট আসলে ডিফারেন্ট মানুষ করে। সো কাস্টমার হচ্ছে জাস্ট পিওটা সাবমিট করবে, দেন সেলস ডিপার্টমেন্ট হচ্ছে the sales representative, it will log the PO. log মানে কি? সেটা ইনফরমেশনটা বসাবে, সে ওই ওয়েবসাইটের মধ্যে ওইটার লগ রাখবে, একটা হিস্ট্রি রাখবে, দেন এন্টার করবে অর্ডারটা। আফটার দ্যাট এই কাজটা আসলে কে করে? এই কন্ট্রাক্টসে এই কাজটা কে করে? এই কাজটা করে কন্ট্রাক্টস ডিপার্টমেন্ট। এই কাজটা করছিল সেলস ডিপার্টমেন্ট, এই কাজটা করে হচ্ছে কন্ট্রাক্টস ডিপার্টমেন্ট। কোয়েশ্চেনে থাকবে যে কে কোন কাজ করে। সো কন্ট্রাক্টস ডিপার্টমেন্ট কি করবে? কন্ট্রাক্টস এজেন্ট রিভিউজ দি অর্ডার। সো সে অর্ডারটাকে রিভিউ করবে, এটা এন্টার করেছিল সেলস ডিপার্টমেন্ট, বাট রিভিউ করবে হচ্ছে কন্ট্রাক্টস ডিপার্টমেন্ট। রিভিউ করার পরে হচ্ছে একটা ডিসিশন নিতে হবে, এটা কি স্ট্যান্ডার্ড টার্মসে আছে নাকি না। এই ডিসিশনটা কে নিবে? কন্ট্রাক্টস ডিপার্টমেন্টই নিবে।
যে এই অর্ডারটা যে দেয়া হয়েছে এটা কি স্ট্যান্ডার্ড টার্মসে দেয়া হয়েছে, ইয়েস অর নো। ইফ নো, তাহলে এজেন্ট রিকোয়েস্টস অ্যাপ্রুভাল, মানে কন্ট্রাক্টস এর এজেন্ট উইল রিকোয়েস্ট অ্যান অ্যাপ্রুভাল। আর যদি ইয়েস থাকে তাহলে হ্যাঁ অ্যাপ্রুভ দি অর্ডার, অ্যাপ্রুভ করে দাও। সো স্ট্যান্ডার্ড টার্মসে যদি ইয়েস থাকে তাহলে পাথটা খুবই সিম্পলিস্টিক হবে, কন্ট্রাক্টস এর এজেন্ট এটাকে অ্যাপ্রুভ করে দিবে, অ্যান্ড ফাইনালি সেটা চলে যাবে একদম সেই ফুলফিলমেন্ট ডিপার্টমেন্টে, পিক অর্ডার লক শিপমেন্টে। সো এই পিক অর্ডার আর লক শিপমেন্টের কাজটা কে করবে, ফুলফিলমেন্ট, অ্যান্ড অর্ডার উইল বি শিপড। এই কাজটাও আসলে ফুলফিলমেন্টের এখানে করা হবে, ফাইনালাইজ, টাস্কটা ফাইনালাইজ করে ফেলা হয়ে গেল। সো এটা হচ্ছে একটা সিঙ্গল পাথ, এটা হচ্ছে ফার্স্ট ডিসিশন পয়েন্টে যদি আমি ইয়েস ডিসিশনটা নেই তাহলে। হোয়াট উইল হ্যাপেন ইফ আই ডিসাইড নো, মানে এটা স্ট্যান্ডার্ড টার্মস এর নাই আসলে, তাহলে এজেন্ট উইল রিকোয়েস্ট ফর অ্যান অ্যাপ্রুভাল, মানে এই স্ট্যান্ডার্ড টার্মটায় নাই বাট এই টার্মটা কি ওকে, যে টার্মে আছে সেটা কি ওকে, সেইটার জন্য লিগাল ডিপার্টমেন্টকে কোয়েশ্চেন করা হয়। লিগাল ডিপার্টমেন্ট উইল ডিসাইড যে এটা কি স্ট্যান্ডার্ড টার্মসে আছে নাকি না। সো দ্য এজেন্ট উইল রিকোয়েস্ট দি অ্যাপ্রুভাল, দেন এই ডিসিশনটা যে চেঞ্জেসটা কি অ্যাকসেপ্টেবল নাকি না এটা তো লিগাল ডিপার্টমেন্ট নিবে, কারণ লিগাল ডিপার্টমেন্ট হচ্ছে টার্মস নিয়ে বা টার্মস এন্ড কন্ডিশনস ওটা নিয়ে ওরা কনসার্নড, ওটা মাথা ব্যথা আসলে কন্ট্রাক্টস ডিপার্টমেন্ট করবে না। So a decision will be taken in the legal department. So the change is ki acceptable? Yes or no? If yes, tahole the attorney marks it okay and then returns it to agent. So erpore yes hole thik ache, fine, kono সমস্যা নাই, এরপর আমি ব্যাক করব, agent approves the order এ চলে যাব, তারপরে হচ্ছে অর্ডারটা শিপ হয়ে যাবে। So attorney marks it okay, returns to agent করলে এই টাস্কে চলে আসবে, দেন এই টাস্ক থেকে সে আবার ওই ফুলফিলমেন্টে চলে গিয়ে ডান। However, changes যদি acceptable না হয় তাহলে কি হবে, তাহলে অ্যাটর্নি মার্কস ইট নো এন্ড দেন রিটার্নস ইট টু এজেন্ট। সো নো মার্ক করা মানে হলো এজেন্ট হচ্ছে এই কন্ট্রাক্টস এর এজেন্ট এখন ক্যান্সেল করে দিবে অর্ডার, সে আর অর্ডারটা শিপ করবে না। সো অর্ডার যদি ক্যান্সেল করে দেয় দেন অর্ডার ইজ নট শিপড, এটা একটা টার্মিনাল। এন্ড রিপ্রেজেন্টেটিভ ইজ নোটিফাইড, এটা একটা টার্মিনাল, যে এজেন্ট হচ্ছে অর্ডার ক্যান্সেল করে সে অর্ডার শিপ করবে না আর হচ্ছে গিয়ে রিপ্রেজেন্টেটিভকে নোটিফাই করে দিবে। সো বেসিক্যালি একটা টাস্ক থেকে দুইটা ডাইভার্জ করলো, দুইটা টাস্ক হচ্ছে, অর্ডারটা শিপও করা হচ্ছে না এন্ড সেলস রিপ্রেজেন্টেটিভকে নোটিফাই করে দেওয়া হচ্ছে। সো আমি যদি কোয়েশ্চেন এটা বলতাম যে লাস্টলি কাস্টমার ইজ অলসো নোটিফাইড, তাহলে রেপ থেকে এটা টার্মিনাল হতো না, এখান থেকে আরেকটা টার্মিনাল যেত, কাস্টমার ইজ নোটিফাইড এ যেত আর কি। So that will depend on the question. So scenario based কিছু এক্সাম্পলস আমরা নেক্সট ক্লাসে ট্রাই করব, মানে আর কি প্রেজেন্টেশনের পরের ক্লাসটায়। সো এটা হচ্ছে বেসিক্যালি একটা সুইমলাইন ডায়াগ্রাম কিরকম দেখতে। তো মোটামুটি এটাই ছিল হচ্ছে সুইমলাইন ডায়াগ্রামের ডিসক্রিপশন এন্ড ক্লাসেস। সো দিস ইজ মোর লেস হোয়াট ইউ হ্যাভ টু স্টাডি ফর দ্য মিড টার্মস। সো আমরা যেটা করব এর পরের ক্লাসে সেটা হচ্ছে আমরা যেই ডায়াগ্রাম পড়ে আসছি না সেই ডায়াগ্রামের কিছু সিনারিও বেসড কোয়েশ্চেন আনসার ট্রাই করব, বিকজ ইটস হাইলি লাইকলি যে আপনাদের যে কোনো ডায়াগ্রাম যদি আঁকতে হয় একটা সিনারিও বেসড ডায়াগ্রাম আঁকতে হবে, তাই না? সো এইভাবে বলে দিবে না যে জাস্ট সিম্বল গুলোর ছবি দেখাও অথবা এরকম একটা ডায়াগ্রাম দিয়ে দিল এটাকে ইন্টারপ্রিট করো, এইগুলা আসার চান্সেস কম। চান্সেস বেশি হচ্ছে একটা সিনারিও দিবে, দেন ওইটার উপর ডিপেন্ড করে আপনাদের ডায়াগ্রামস আঁকতে হবে। সবসময় এটাই হয়ে আসছে সিস্টেম অ্যানালিসিস এন্ড ডিজাইনে, আপনাদের একটা সিস্টেমের সিনারিও দেয়া, দেন ওটার উপর ডিপেন্ড করে ডায়াগ্রামস আঁকতে হচ্ছে। সো এরকম প্র্যাকটিস আমরা নেক্সট দিন করব। কারো কোনো কোয়েশ্চেন আছে রিগার্ডিং সুইমলাইন ডায়াগ্রামস? Does anybody have any question about swimlane diagrams? No, ma'am, I guess. Okay, so then আপনাদের আসলে মিড টার্মস এর সিলেবাস শেষ, আমাদের শুধুমাত্র প্র্যাকটিস করা বাকি। আমরা প্রেজেন্টেশনটা করব এন্ড দেন আমরা প্র্যাকটিস করব। ফাইন, আজকের ক্লাস এই পর্যন্তই। If no one has any questions you can go, but if anyone has any questions you can ask me.